অপারেশন ডেভিল হান্টে গাজীপুরে ২৩৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৮২। সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের কমিটি বাতিল না করলে উত্তরবঙ্গ ব্লকেডের হুমকি। তিস্তার বিস্তীর্ণ অঞ্চলে ধুধু বালুচর, নদী বাঁচাতে কোনো আমলেই নেওয়া হয়নি কার্যকর পদক্ষেপ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১-এর দেশের সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। গাজীপুরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে গেল রাতে জেলা ও মহানগরীর বিভিন্ন এলাকা থেকে ৮২ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মেট্রোপলিটন এলাকায় ২৫ জন ও জেলা পুলিশের ৫টি থানায় আওয়ামী লীগের ৪০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী জাবের সাদেক জানান, গ্রেফতার ব্যক্তিরা ফ্যাসিস্ট সরকারের সহযোগী, তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান আছে। অন্যদিকে ৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের উপর যুবলীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসী হামলার ঘটনায় মহানগর সদর থানায় মামলার বিষয়টি চলমান আছে। মামলায় বাদী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাজীপুরের আহ্বায়ক মোহাম্মদ আবদুল্লাহ মুহিত। আমরা এদের এই প্রত্যেকের এই বিচার চাই। অবশ্যই যে তারা যে হত্যা চেষ্টা করেছে এবং হত্যার উদ্দেশ্যে তারা যে হামলা করেছে, এদেরকে ফাঁসির বিচার চাই। বিভিন্ন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য অনেকে আপনার বিভিন্নভাবে পায়তারা করছে, বা বিভিন্ন পরিস্থিতি ঘোলাটে করার জন্য অনেকে আপনার বিভিন্ন পরিস্থিতি সৃষ্টি করার জন্য অপচেষ্টা করে যাচ্ছে। কোথাও কোথাও আপনার কর্মসূচির নামে তারা নিষিদ্ধ সংগঠনের লিফলেট বিতরণ করছে। তো এইসব কিছু প্রতি দেশে আপনার এসব নিয়ন্ত্রণের জন্য আমাদের সরকার, সবাই জানেন সেটা, যে সরকারের তরফ থেকে যে আপনার অপারেশন ডেভিল হান্টের ঘোষণা দেওয়া হয়েছে, সেই ঘোষণার অংশ হিসেবে আমাদের অপারেশন পরিচালনা হচ্ছে। এদিকে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাসায় শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ২৩৯ জনের নাম উল্লেখ এবং আরও ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করে সদর থানায় মামলা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গাজীপুরের মুখপাত্র বশির আহমেদ অপু সাংবাদিকদের এ তথ্য জানান। পক্ষ থেকে মামলা করা হয়েছে, মোজাম্মেলের বাসায় ডেকে নিয়ে গিয়ে যে আমাদের ছাত্রদের উপর যে হামলাটা করা হয়েছে এবং এটা যারা করছে এদের এগেইনস্টে মামলা করছি আমরা। এজাহারভুক্ত আসামি ২৩৯ জন এবং অজ্ঞাতনামা আছে ২০০ থেকে ৩০০। এদিকে অপারেশন ডেভিল হান্ট সম্পর্কে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি জানিয়েছেন, দেশের প্রয়োজনে অস্থিতিশীল পরিস্থিতি ঠিক করতে এই কার্যক্রম চলছে। তার একটা যেটা গতকালকে আমরা জরুরিভাবে আপনারা অলরেডি সবাই বলেছেন, ডেভিল হান্ট করা হচ্ছে একটা অপারেশন, যেখানে যৌথভাবে সকলে একটা ফোকাসড ওয়েতে কিছু কাজ করবে। গাজীপুরের দিকে একটু দৃষ্টি দেওয়া যাক। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী অপূর্ব রায়, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। অপূর্ব, কি খবর আছে সর্বশেষ আপনার কাছে? রক্তিম, আমি আপনাকে শুনতে পাচ্ছি। এই 4টা থেকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানায় কিন্তু এখানে একটি মামলা হয়েছে। এই মামলাটির বাদী গাজীপুর বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক আবদুল্লাহ মুহিত, তিনি বাদী হয়ে এই মামলাটি দায়ের করেছেন। গত শুক্রবার দিবাগত রাতে সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রী আ.ক.ম মোজাম্মেলের বাসায় বহিরাগতরা হামলা করে। সেই হামলাটি কিন্তু রোধ এবং ঠেকানোর জন্যই কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের স্থানীয় যারা ছিল তারা কিন্তু সেখানে গিয়ে তারা রোধ করার চেষ্টা চালায়। এক পর্যায়ে ওই বাসাতেই যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মীরা, বৈষম্য বিরোধী ছাত্ররা যারা নেতৃবৃন্দ ছিল তাদের উপর কিন্তু তারা চড়া হয় এবং হামলা করে এবং ১৯ জনকে কিন্তু তারা গুরুতরভাবে আহত করে।
তো এই ঘটনার প্রতিবাদেই কিন্তু গতকাল গাজীপুর সারাদিনই কিন্তু উত্তাল ছিল। বিভিন্ন সভা সমাবেশ বিক্ষোভ মিছিল কিন্তু গাজীপুর হয়েছে। আজকে গাজীপুর পরিস্থিতি কিন্তু একদম ঠান্ডা, মানুষের চলাচল এবং যানবাহন চলাচল সব কিছু ঠান্ডা রয়েছে। আজকে বিকেল 4:15টার দিকে গাজীপুরের মেট্রোপলিটন পুলিশের সদর থানায় বসু বিরোধী আন্দোলনের এখানকার সমন্বয়ক আবদুল্লাহ মুহিত তিনি 239 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত 200 থেকে 300 জনের বিরুদ্ধে কিন্তু একটি মামলা দায়ের করেছেন। আর এখানে 239 যাদের নাম উল্লেখ করা আছে তারা কিন্তু প্রায় সবাই কিন্তু আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের কর্মী আছে বলে আমরা যেটা জানতে পেরেছি। আর এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে গাজীপুরের বিভিন্ন স্থানে কিন্তু যে অভিযান হচ্ছে, সেই অভিযানে আমরা দেখেছি যে বিভিন্ন যানবাহন এবং মানে পথচারীদের বিভিন্নভাবে তল্লাশি করা হচ্ছে। বিশেষ করে ডেভিল হান্ট যে অভিযান যৌথ বাহিনীর হচ্ছে, সেই অভিযানে কিন্তু মানে গাজীপুর পরিস্থিতি কিন্তু এখন পুরোপুরিভাবে কিন্তু ঠান্ডা এবং শান্ত রয়েছে। তো রক্তিম, এই ছিল আমার কাছে গাজীপুরের সর্বশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ। গাজীপুর থেকে আমাদের প্রতিনিধি অপূর্ব রায় জানাচ্ছিলেন সর্বশেষ খবর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ নতুন কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ হয়েছে। সকাল 11:30টায় সিরাজগঞ্জে সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, এই কমিটিতে ত্যাগী ও বিপ্লবীদের বাদ দিয়ে এবং যাচাই বাছাই না করেই গত 8 ফেব্রুয়ারি কমিটি ঘোষণা করা হয়েছে। রাজশাহী বিভাগের দায়িত্বরত সমন্বয়ক মাহিন সরকারের আগেও একাধিকবার আলোচনা করে সার্বিক বিষয় জানার পরও বৈষম্যমূলক কমিটি ঘোষণা হয়েছে। 6 ঘন্টার মধ্যে কমিটি বিলুপ্ত না হলে উত্তরবঙ্গ ব্লকেড কর্মসূচির ঘোষণা দেয়া হয়। এ সময় নতুন কমিটির 30 জন সদস্য পদত্যাগের ঘোষণা দেন এবং পদত্যাগপত্র সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হবে বলে জানান তারা। দুইভাবে বিভক্ত করে সে এখানে কি ব্যক্তি স্বার্থ হাসিল করতে যাচ্ছে, এর উত্তর আমরা হান্নান মাসুদ ভাই, আমাদের আরিফ সোহেল ভাই এবং হাসনাত আবদুল্লাহ ভাই এবং আমাদের রাজশাহী বিভাগীয় প্রধান মাহিন সরকার ভাইয়ের কাছে এর উত্তর চাচ্ছি। 6 ঘন্টার ভিতরে যদি কমিটি বিলুপ্ত করা না হয়, আমরা যেমন বৈষম্য বিরোধী আন্দোলনে বাংলা ব্লকেটে গিয়েছিলাম, একই রূপে আমরা বৈষম্যর এগেইনস্টে আমরা আমাদের যমুনা সেতু ব্লকেটে চলে যাবো, উত্তরবঙ্গ ব্লকেটে চলে যাবো। বাগেরহাটের সাবেক এমপি শেখ হেলাল উদ্দিন, শেখ তন্ময়, সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খান সহ আওয়ামী লীগের 35 নেতাকর্মীর নামে ফকিরহাট থানায় মামলা হয়েছে। ছাত্র জনতাকে গুলি করা, বোমা বিস্ফোরণ ও স্থাপনা ধ্বংসের অভিযোগে রফিকুল ইসলাম মিঠু নামে এক ব্যক্তি বাদী হয়ে এই মামলা করেন। মামলায় সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খানকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, জুলাই গণ অভ্যুত্থানে একটি ব্যালট, একটি বুলেট সহ নানা উস্কানিমূলক বক্তব্য দিয়ে ছাত্র জনতার বিরুদ্ধে উদ্বুদ্ধ করেছেন। এতে কয়েকজন আসামি বিভিন্ন মামলায় কারাগারে আছেন। তাদেরকে এই মামলায় গ্রেফতার দেখানো হবে বলে জানায় পুলিশ। চট্টগ্রাম 15 আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভিকে একটি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালত এই আদেশ দেয়। আদালত সংশ্লিষ্টরা জানান, পাঁচলাইশ থানার একটি হত্যা মামলায় নদভির 5 দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তার 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সকাল 9:30টার দিকে চট্টগ্রাম জেলা কারাগার থেকে কড়া নিরাপত্তায় তাকে আদালতে আনা হয়। শুনানি শেষে ফের কড়া নিরাপত্তায় কারাগারে নেওয়া হয়। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর দীর্ঘদিন পলাতক থাকার পর গেল 15ই ডিসেম্বর রাজধানী থেকে তাকে গ্রেফতার করা হয়। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেত্রী সেলিনা মির্জা মুক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে ঢাকার পল্লবী থানার কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম জানান, সেলিনা মির্জা মুক্তিকে গ্রেপ্তার করে থানা হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পর আদালতে পাঠানো হবে। শনিবার রাতে র্যাব সদস্যরা রাজধানীর মিরপুরের বাসা থেকে তাকে আটক করে পল্লবী থানায় নেওয়া হয়। সেলিনা মির্জা মুক্তি
2024 সালের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিপুল ভোটে জয়ী হন তিনি। 71-এর মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মির্জার মেয়ে। রংপুর সহ উত্তরাঞ্চলে তিস্তা এখন পানিশূন্য মরা খাল। ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ 1000 কিউসেকে নেমে এসেছে। বন্ধ হওয়ার উপক্রম সেচ কাজ। ভারতের উজানে গজলডোবা ব্যারেজ সহ বিভিন্ন খালের মাধ্যমে একতরফা পানি প্রত্যাহার করায় এই দশা। আলী হায়দার রনির ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের তথ্যে ডেস্ক রিপোর্ট। তিস্তার বুকে ফসলের মাঠ, চলছে মোটরসাইকেল সহ নানা যানবাহন। দীর্ঘদিন খনন না করায় ভরাট হয়ে গেছে নদীর বেশিরভাগ অংশ। ফলে বিপাকে তিস্তার উপর নির্ভরশীল রংপুর, নীলফামারী, লালমনিরহাট ও গাইবান্ধার প্রায় 1.5 কোটি মানুষ। তিস্তা ব্যারেজের মাধ্যমে এই অঞ্চলে হাজার হাজার হেক্টর জমিতে সেচ দিয়ে ধান চাষ হতো, সেটাও বন্ধ হবার উপক্রম। তিস্তাপাড়ের মানুষের দীর্ঘদিনের দাবি নিজস্ব অর্থায়নে নদী খনন করে বর্ষায় পানি ধরে রাখার ব্যবস্থা করা। 2 বছর থেকে শুনতেছি নদী খনন হয়, কিন্তু নদীর কোনো কাজ হইতেছে না। শুষ্ক মৌসুমে ওরা ক্যানেল দিয়ে পানি নিয়ে যাচ্ছে ওদের কাজে। তেল কিনে নিয়ে আমরা মেশিন চালাইতেছি, পাম্প চালাইতেছি। অনেক আবাদি জমি বাইরে হইতো, মানুষ আবাদ করত, অনেক উন্নতি হইত। এই অঞ্চলের মানুষের জীবন জীবিকার প্রয়োজনে 250 বছরের নদী সুরক্ষায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি বিশেষজ্ঞদের। নিজস্ব অর্থায়নে প্রয়োজনে তিস্তা নদী খনন করে আমাদের জলাধার নির্মাণ করে আমাদের বুদ্ধি, আমাদের কাজ আমাদেরকেই করতে হবে। এই বিষয়টি সরকারকে ভাবতে হবে। এই 237 বছরে বাংলাদেশের পক্ষে একবারও নদীটার বিজ্ঞানসম্মত পরিচর্যার কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। উজানে পানি প্রত্যাহারের কারণে ভাটিতে এই সংকট তীব্র বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। আপ স্ট্রিম থেকে পানি উইথড্র করলে ডাউন স্ট্রিমে সেটা পানি প্রবাহ কমে যায়, তো সেক্ষেত্রে সেটা ব্যালেন্সিং করার জন্য আমরা দিনের বেলা পানি উইথড্র করে রাতের বেলা নদীতে পানি ছেড়ে দেওয়া হয়। তিস্তা রক্ষায় দ্রুত নদী খনন সহ মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি উত্তরাঞ্চলবাসীর। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। হাওরে ধান ও মাছ উৎপাদনে 2 মন্ত্রণালয় সংঘাতের মধ্যে আছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সকালে মৌলভীবাজারের বাইক্যাবিল এলাকা পরিদর্শনের সময় তিনি বলেন, হাওরের মাছের প্রজনন বাড়াতে ইজারায় স্বচ্ছতা আনার পাশাপাশি হাওরের পাশে জমি চাষে কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণে কৃষকদের সচেতন হতে হবে। এছাড়া তিনি পাখি শিকারীদের সতর্ক করেন এবং পাখির মাংস খাওয়া থেকে বিরত থাকার অনুরোধ করেন। উপদেষ্টা বাইক্যাবিলের অন্যতম জাদুরি বিল খনন ও হাওরের জীববৈচিত্র্য রক্ষায় দেশের অন্যান্য অভয়াশ্রমগুলো খননের ঘোষণা দেন। পরে তিনি হাওরের পাশে হাজিপুরে সমাবেশে মৎস্য ও কৃষির সাথে জড়িত শতাধিক উপকারভোগীদের সমস্যা নিয়ে কথা শোনেন। 2 রকম মন্ত্রণালয়ের 2 রকম কাজের একটা সংঘাতের মধ্যে আছে। এখন আমার কাছে যতগুলো তথ্য এসছে, আমার কাছে মনে হয়েছে যে হাওরকে রক্ষা করতে হলে এখান থেকে কীটনাশক, অন্তত আমরা চাষ করি, ধানের চাষ করি, সব কিছু করি, কিন্তু কীটনাশক ব্যবহারকে নিয়ন্ত্রণ করতেই হবে। পার্বত্য চট্টগ্রামে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন পার্বত্য বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। সকালে রাঙ্গামাটির সুখী নীলগঞ্জ এলাকায় 3 কোটি টাকা ব্যয়ে জেলা পরিষদ আবাসিক কলেজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করে তিনি কথা বলেন। মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান করাই প্রধান এজেন্ডা। এখানে বিকেএসপি সহ আরও অনেক মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান করা হবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ, পুলিশ সুপার ডক্টর SM ফরহাদ হোসেন, চেয়ারম্যান কাজল তালুকদার ও বিএনপি নেতা দীপেন তালুকদার দীপু সহ সংশ্লিষ্টরা। কক্সবাজারে সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি সিরাজুল্লাহ জানান, ভূমি অধিগ্রহণ মামলার নথি জালিয়াতির অভিযোগের মামলায় কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সি আব্দুল মজিদ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার নথি জালিয়াতির বিষয়টি জানতে বাদী আরেকটি মামলা দায়ের করেন। পরে দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রিয়াজউদ্দিন গত বছরের 1 জুলাই
আদালতে 5 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এই ঘটনায় আজ কক্সবাজারের সাবেক ডিসি রুহুল আমিন আদালতে আত্মসমর্পণ করেন। আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। রাজশাহীর গোদাগাড়িতে বিএনপি এবং ঠাকুরগাঁওয়ে জাতীয়তাবাদী কৃষক দলের সমাবেশ হয়েছে। রাজশাহীর পিরিজপুর হাইস্কুল মাঠে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল, শীতবস্ত্র বিতরণ ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের 31 দফা বাস্তবায়নে কর্মী সমাবেশ হয়েছে। সমাবেশ শেষে গরিব, দুঃখী ও মেহনতি মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এদিকে ঠাকুরগাঁওয়ের দানার হাটে কৃষক সমাবেশে বক্তারা বলেন, বিএনপি সরকারে গেলে কৃষকদের জন্য সহজ শর্তে কৃষি ঋণ ও কৃষি কার্ডের ব্যবস্থা করা হবে। জয়পুরহাটে 19টি হিমাগারের আলু সংরক্ষণ ভাড়া বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা কৃষক দল। সকালে মানববন্ধন থেকে হিমাগারের বাড়তি ভাড়া বাতিল করে আগের ভাড়া বহাল রাখার দাবি জানান বক্তারা। তারা আরও বলেন, সম্প্রতি আলুর দাম কমেছে, এর উপর হিমাগারের ভাড়া অযৌক্তিকভাবে বাড়িয়ে কৃষকদের সংকটে ফেলেছে। এতে প্রান্তিক চাষিরা ক্ষতির মুখে পড়বেন। ভাড়া বাড়ানো সরাসরি কৃষকদের বিরুদ্ধে ষড়যন্ত্র। এ সময় অবিলম্বে ভাড়া বাড়ানোর ঘোষণা প্রত্যাহার করা না হলে আরও বড় আন্দোলনের ডাক দেয়া হবে বলে ঘোষণা দেন তারা। এতে অংশ নেন বিএনপির রাজশাহীর নেতা ওবায়দুর রহমান চন্দন সহ আরও অনেকে। গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান প্রশাসনের কাছ থেকে বুঝে নিয়েছেন মাওলানা সাদ কান্দলভির অনুসারীরা। দুপুর 12:30টার দিকে গাজীপুর জেলা প্রশাসনের কাছ থেকে ময়দান বুঝে নেন তারা। এ সময় গাজীপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান হোসেন জানান, প্রথম পর্বের ইজতেমা শেষে মাওলানা সাদ কান্দলভির অনুসারীদের নিকট হস্তান্তর করা হলো। সাদ অনুসারীরা আগামী 14 থেকে 16 ফেব্রুয়ারি ইজতেমায় তাদের পর্ব শেষ করে 18 ফেব্রুয়ারি ময়দান হস্তান্তর করবেন। টাঙ্গাইল শাড়ির ব্যবসা কিছুটা মন্দা, তাই তাঁতিরা মনোযোগী চাদর বুনতে। এই চাদর দেখতে অনেকটাই কাশ্মীরি চাদরের মতো দেখতে, মানেও ভালো। কয়েক বছর ধরে এই চাদর বুনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছেন তাঁতিরা, কিন্তু বিদেশি চাদরে বাজার সয়লাভ হওয়ায় পেরে উঠছেন না তারা। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সুতার কারুকাজে অবিকল কাশ্মীরি চাদর বুনছেন টাঙ্গাইলের বাসাইল বাথুলি সাদির এই তাঁতি। তৈরি হচ্ছে বিশ্বমানের চাদর। একসময় টাঙ্গাইল শাড়ি বুনতেন, লোকসানে পড়ে শাড়ি বাদ দিয়ে এখন চাদর বোনেন। এই এলাকায় প্রায় 800 তাঁত ছিল, এখন কমে দাঁড়িয়েছে 200-তে। এখন আমাদের কাজ হলো মেশিন চালাই, এখন ওইটা চালাই আমাদের করতে হয়, সংসার চালাতে হয়, অনেক কষ্ট হয়। সুতার দাম বেশি, বেচতে গেলে আমাদের মজুরি কম হয়। মনে করেন যে সংসার টানানি হয়, সপ্তাহে সারা সপ্তাহে 2-2.5 হাজার টাকার বেশি কাম করেন জানেন। যদি সরকার আমাদের চাদরটা একটু গুরুত্ব দেয়, তাহলে আমরা আমাদের বাংলাদেশের চাহিদা মিটিয়ে বাহিরের দেশে রপ্তানি করতে প্রস্তুত থাকব। দেশীয় এই ক্ষুদ্র শিল্পটি বাঁচাতে হলে বিদেশ থেকে চাদর আমদানি বন্ধ করতে হবে। এছাড়া সুতার দাম কমানো সহ সরকারি সুবিধা বাড়ানোর দাবি মালিক পক্ষের। এই মালগুলো বাইরে যদি রপ্তানি সরকার করে, তাহলে আমাদের এই তাঁত শিল্প কত বাঁচার একটা সম্ভাবনা থাকে। টাঙ্গাইলের তৈরি চাদর যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে, কিছু চাদর মধ্যপ্রাচ্য সহ রপ্তানি হচ্ছে বিভিন্ন দেশে। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রানার্স আপ হয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বিতর্কের বিষয়বস্তু ছিল, এই সংসদ মীর জাফর হিসেবে সিরাজউদ্দৌলার সাথে প্রতারণা করবে না। এবারের আয়োজনে দেশের সরকারি বেসরকারি মোট 32টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল অংশ নেয়। প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড ও পুরস্কার দেওয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ এনামুল্লাহ। উপস্থিত বিশিষ্টজনেরা বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন। শেষ করছি 21 দেশের সংবাদ। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার।
অপারেশন ডেভিল হান্টে গাজীপুরে 239 জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার 82। সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের কমিটি বাতিল না করলে উত্তরবঙ্গ ব্লকেডের হুমকি। তিস্তার বিস্তীর্ণ অঞ্চলে ধুধু বালুচর, নদী বাঁচাতে কোনো আমলেই নেওয়া হয়নি কার্যকর পদক্ষেপ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।